আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশন, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যা হবে না বাংলাদেশের, বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। এটেন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। পুলিশ মব জাস্টিস ভয় পায় না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশন নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিলেটের যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়, আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের। ভারতের হঠাৎ সিদ্ধান্তে ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে তিনি জানান, নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশে রপ্তানির সক্ষমতা অর্জনের পরিকল্পনা করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবে বাংলাদেশ। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে। রপ্তানি ও যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না পড়ে সে চেষ্টা থাকবে। ভারতের 3টি বন্দর ব্যবহার করে 40 থেকে 50,000 টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় দুই দেশের মধ্যে শুল্ক সমস্যা সমাধান সহজ হবে। ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠে আমরা আমাদের প্রতিযোগিতার আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব। এবারে আমরা বাংলাবান্ধা স্থলবন্দরে যাব। সেখানে আছেন আমাদের পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। আর ট্রান্সশিপমেন্ট বাতিলের এর প্রভাব সম্পর্কে আমরা জানব। সিদ্ধার্থ কর্মকার, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সিয়াম, দেশের একমাত্র চতুর্দেশীয় স্থল বন্দর কিন্তু এই বাংলাবান্ধা স্থল বন্দর। তো এখানে ট্রান্সশিপমেন্ট লক্ষ্য করেছি যে প্রভাব, আসলে তেমন কোনো প্রভাব লক্ষ্য করিনি। কারণ এখানে এই স্থল বন্দরের থেকে কিন্তু প্রতিদিন নেপাল এবং ভুটানে বিভিন্ন রকম পণ্য বাহী যে ট্রাকগুলো সেগুলো যাতায়াত করে। এখনও আমরা আজকে সকাল থেকে যেমন পেয়েছি যে সেগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। আমার সাথে রয়েছেন এই বাংলাবান্ধা স্থল বন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। তার কাছে জানতে চাইবো যে আসলে কিরকম প্রভাব পড়েছে আপনাদের বন্দরে। বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি একেবারেই স্বাভাবিক রয়েছে। ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট বাতিল সংক্রান্ত যে তথ্য আমরা পেয়েছি এর কোনো রকম প্রভাব এখানে নাই। আজকে এ পর্যন্ত 73টি ট্রাক আমদানি হয়েছে এবং 24টি ট্রাক রপ্তানি হয়েছে। যে 24টি ট্রাক রপ্তানি হয়েছে তার মধ্যে 22টি ট্রাক আলু, টিস্যু পেপার এবং পাট নিয়ে নেপালে প্রবেশ করেছে, নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে এখান থেকে। সুতরাং এই কথা আমরা বলতেই পারি যে বাংলাবান্ধা স্থলবন্দরে এর কোনো রকম কোনো প্রভাব নাই, আমদানি রপ্তানি একেবারেই স্বাভাবিকভাবে চলছে। ধন্যবাদ আপনাকে। সিয়াম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তেমন কোনো প্রভাব পড়েনি। আসলে ট্রান্সশিপমেন্ট বাতিল তারিখে তার একদিন পরেই কিন্তু ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে আসলে ভারতের যে ভূখণ্ড সেটি ব্যবহার করে কিন্তু বাংলাদেশে থেকে যে নেপাল ভুটানে যে পণ্যগুলি রপ্তানি করা হতো সেগুলি কিন্তু অব্যাহত থাকবে। তবে সেখানকার যে বন্দর এবং যে বিমানবন্দর সেগুলি ব্যবহারের কারণে সেখানে জটের সৃষ্টি হচ্ছে, যার কারণে সেখানকার যে ব্যবসায়ী তাদের আন্দোলনের কারণে কিন্তু এটি করা হয়েছে। তো আপাতত তেমন প্রভাব আমরা দেখতে পাইনি। আগামীতে
কেমন প্রভাব পড়ে সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে বাংলা বান্ধার থেকে। সিদ্ধার্থ কর্মকার, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় প্রতিনিধি যুক্ত হয়েছিলেন বাংলা বান্ধা স্থলবন্দর থেকে। অন্যান্য খবরে যাচ্ছে। শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র ফাঁস না হওয়া, নকলমুক্ত পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে ঠাকুরগাঁওয়ে বৈরী আবহাওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সময় মতো পরীক্ষার হলে শিক্ষার্থীরা, বাইরে অপেক্ষমান অভিভাবক, সবার চোখে মুখে সন্তানের জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গেল 10 থেকে 15 বছরের মধ্যে এবারের পরিবেশ ভালো ছিল বলে মত অভিভাবকদের। গত 10-15 বছর হচ্ছে অনেক ভালো। আমাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা নেই, এমনি সিকিউরিটি বলতে ম্যাজিস্ট্রেট তারাও যা আছে মানে ওনারা পরিদর্শন করতে আসছে আর কি। জুলাই আন্দোলনে সারা দেশে স্কুল কলেজ বন্ধ থাকে, যার প্রভাব পড়ে শিক্ষার্থীদের উপর। তবে পরীক্ষা পিছিয়ে দেওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। অন্যদের কথা জানি না, কিন্তু আমার সেরকম ছিল না। আর জুলাই অভ্যুত্থানের কারণে আমাদের প্রথম ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা এপ্রিলে হচ্ছে, তো অনেকদিন সময় পেয়েছি, এটা ভালো ছিল। ভেবেছিলাম এবার কঠিন কোয়েশ্চেন হবে, কিন্তু না, আশা করি সহজই হয়েছে। আশা করি ভালো ফলাফল অর্জন হবে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। 41টি কেন্দ্রে এবার মোট 9,951 জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে চট্টগ্রামে দেখা গেল ভিন্ন চিত্র। 7 জন অন্ধ পরীক্ষার্থী শ্রুতি লেখক সাথে নেওয়ার অনুমতি না পাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষার হল থেকে বের হয়ে প্রতিবাদ জানায় অন্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। ডকুমেন্ট আমাদের সাবমিট করতে পারে নাই, এটা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব নিতে হবে। অবশ্যই এই 7 জনের স্টুডেন্টের একটা বছর লস করার কোনো অধিকার সংশ্লিষ্ট স্কুল প্রদানের নাই। এদিকে প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের 13 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। বিদ্যালয়ে হামলার চেষ্টা হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে বৃষ্টি আর লোডশেডিং এর কবলে পড়ে ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। তারা মোমবাতির আলোতেই পরীক্ষা সম্পন্ন করে। অনেক বাচ্চা ভিজে গেছে, ভিজে কারণে ঠান্ডা লেগে হয়তো অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। পরীক্ষার রুমে ঢোকার আগে ভিজে গিয়েছিলাম। আজকে ওয়েদারটা অনেক খারাপ ছিল, কারেন্ট ছিল না, জানলা খুলে পরীক্ষা দিতে হয়েছে, আবার কেউ মোমবাতি জ্বালায় পরীক্ষা দিতে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। রাবার ড্যামের কারণে পানিশূন্য মহানন্দার ভাটি অঞ্চল। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আজ রাজধানী সহ সকল সাংগঠনিক বিভাগীয় শহরগুলোতে প্রতিবাদ র্যালি করছে বিএনপি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাই। দর্শক, গাজা এবং রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আজ রাজধানী সহ সকল সাংগঠনিক বিভাগীয় শহরগুলোতে প্রতিবাদ র্যালি করছে বিএনপি। বিকেল 4টায় অর্থাৎ কিছুক্ষণ আগে নয়াপল্টনে আয়োজন শুরু হয়েছে। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম, আমরা তার সাথে যুক্ত হবার চেষ্টা করছি। 60-এর দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয়, তারপরে কয়েকবার প্রতিবাদ হয়, এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি, সমর্থন প্রকাশ করতে দেখি, কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ
গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক, তার কোনো প্রতিকার আমরা দেখছি না। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না, জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। যদিও বা দুই একবার জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে, কয়েকটি পড়া সত্যি তার বিরুদ্ধে ভেটো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে, সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মুরুল, তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি। যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিতে যে সমস্ত শিশু, বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে, তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে। সেই হিসাবে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা 50-60 নয়, কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে, তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমি আর বেশি বক্তব্য দেব না। আমরা যে প্রতিবাদ, যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করেছি, এটা যেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা হয়। যতদিন পর্যন্ত ফিলিস্তিনি গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন। আমরা সরাসরি নয়াপল্টনে ছিলাম। অন্যান্য খবরে যাচ্ছে। দেশের সর্ববৃহৎ রাবার ড্যামটি স্থাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে। রাবার ড্যামের উজানে অন্য বছরের তুলনায় পানি বেশি থাকলেও ভাটি অঞ্চল একেবারেই পানিশূন্য। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে প্রায় 225 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাবার ড্যাম। শহরের অদূরে রেহাইচর এলাকায় নির্মিত এই ড্যামের মাধ্যমে এবছরই পানি ধরে রাখা হয়েছে প্রথমবারের মতো। স্থানীয়রা বলছেন, ড্যামের কারণে উজানে পানি থাকলেও ভাটি অঞ্চল একেবারেই পানি শূন্য। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাহত হচ্ছে চাষাবাদ। নদীকেন্দ্রিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। অদূর ভবিষ্যতে গভীর বা অগভীর নলকূপে পানি না পাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। মানে বর্ষার মৌসুমে হয়তো একটু পানি টানি থাকবে, কিন্তু অন্যান্য সময় কিন্তু যেন খরার এতি, তখন কিন্তু মানে উপাসে পানি থাকবে না। টিউবওয়েলের পানি পাবে না, শ্যালোতে পানি পাবে না, কোনো যে কেউ স্কুল করবে সে পানি পাবে না। 12 মাস পানি থাকতো কম বেশি যাই, আর এবার তো এখন ডাঙ্গা হয়ে গেল। রাবার ড্যাম নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, 95 কিলোমিটারের মহানন্দা নদীর 70 কিলোমিটারে পানি রয়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি। তবে বাকি 26 কিলোমিটার নদীতে পানি রাখার জন্য খনন প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে পদ্মা নদীর পানি, এই যে 26 কিলোমিটার আছে, সেটা ব্যাক ওয়াটার ফ্লো দিয়ে এখানে পানিটা নিয়ে আসা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
দেশের খবর দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। দেশের পেঁয়াজের ঘাটতি পূরণের লক্ষ্যে ফরিদপুরে ক্রমেই বাড়ছে পেঁয়াজ বীজের আবাদ। গত বছর দাম ভালো পাওয়ায় এবছর অধিক পরিমাণ জমিতে পেঁয়াজ বীজ আবাদ করেছেন কৃষকরা। সহযোগিতা পেলে এ জেলার পেঁয়াজ বীজ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে বলে আশা চাষিদের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একসময় দেশের পেঁয়াজ বীজের চাহিদা পুরোপুরি আমদানি নির্ভর থাকলেও বর্তমানে দেশের মোট চাহিদার 50% বেশি পূরণ করছেন ফরিদপুরের চাষিরা। সদর উপজেলা ছাড়াও জেলার নগরকান্দা, সদরপুর ও ভাঙ্গা উপজেলায় এবছর পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ছাড়িয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 34 হেক্টর বেশি। সারা মাঠকে মাঠ পেঁয়াজের কদম, সেই ক্ষেত্রে আমি আবার আগামী বছর আমি এখান থেকে বীজ সংগ্রহ নিব। আবহাওয়া যদি ভালো থাকে, আমি যদি ভালো মতো এই বীজটা ঘরে তুলতে পারি, ইনশাল্লাহ এবছরও আমি ভালো দাম পাবো। আমাদের দেশ খুব অচিরেই পেঁয়াজ এবং পেঁয়াজ বীজে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বাইরে থেকে পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ আমদানি করতে হবে না। দেশের অন্যান্য অঞ্চলের উৎপাদিত পেঁয়াজ বীজের তুলনায় ফরিদপুর অঞ্চলের বীজের গুণগত মান ভালো হয়, এর চাহিদাও বেশি। বর্তমানে প্রতিমন পেঁয়াজ বীজ বিক্রি হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা করে। পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ফসল উৎপাদনের যে ম্যানেজমেন্ট, বিশেষ করে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, তারপরে আমাদের কীটনাশকের যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্ট এবং উৎপাদনের যে উন্নত যে কলাকৌশলগুলো, এই কলাকৌশলগুলি নিয়ে তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে আসছে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশন, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যা হবে না বাংলাদেশের, বললেন বাণিজ্য উপদেষ্টা। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। এবং রাবার ড্যামের কারণে পানিশূন্য মহানন্দার ভাটি অঞ্চল। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।